Hello everyone, I am Rohan with you and you are now watching Coders Logic. আজকালকার জেনারেশনের স্টুডেন্টদের জন্য প্রোগ্রামিং জিনিসটা খুবই একটা আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছে। আর সেরকমই কিছু প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট আর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব। আর তার পাশাপাশি যাতে তোমরাও খুব সহজে বিভিন্ন রকমের কোয়ারি সলভিং আর মিনি প্রজেক্টসের থ্রু তোমরা এই জিনিসটাকে নিজেদের আয়ত্তে আনতে পারো সেদিকটাও খেয়াল রাখার চেষ্টা করব। So without wasting any time, let's do it. তো গাইজ আজকে আমরা এখানে যা কিছু শিখবো তা খুব সহজভাবে টু দ্য পয়েন্ট ওয়েতে শিখে নেওয়ার চেষ্টা করব। আর আজকে আমাদের টপিক হলো হাউ ক্যান উই রাইট আ বেসিক সি প্রোগ্রাম উইথ ইজ। কিন্তু তার আগে আমরা জেনে নেব প্রোগ্রামিং কাকে বলে বা প্রোগ্রামিং জিনিসটা কি। হোয়াট ইজ আ প্রোগ্রামিং? Programming is basically a set of instruction by which you can control any kind of electronic devices, or rather you can generate your any kind of desired output of a problem. সহজ কথায় বলতে গেলে তুমি তোমার বাড়িতে সুইচ অন করে তুমি আলো জ্বালাও, পাখা চালাও, এগুলো কোনো প্রোগ্রামিং নয়। ইটস জাস্ট আ ফ্লো অফ কারেন্ট। কিন্তু তুমি যে এই যে টিভি ইউজ রিমোট ইউজ করে তুমি যে টিভি চ্যানেল পাল্টাও বা তুমি এসি কন্ট্রোল করছো, তুমি আলো জ্বালাচ্ছ, পাখা চালাচ্ছ, এই যে তুমি রিমোটের থ্রু দিয়ে এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কন্ট্রোল করছো, এর পিছনে যে তোমার ইনস্ট্রাকশন কাজ করছে লজিক্যাল, তো সেগুলোকেই আমরা বেসিক্যালি প্রোগ্রামিং বলে থাকি। তো আমরা কি করবো, আমরা আজকে সি প্রোগ্রামিং যখন শিখবো তার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। তো আমরা তাড়াতাড়ি সেগুলোকে একটুখানি দেখে নিই যে কোন কোন কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে। তো সবার প্রথম আমাদেরকে এই পাঁচটা জিনিসের ওপর সি প্রোগ্রামিং জানতে গেলে বা সি প্রোগ্রামিং লিখতে গেলে এই পাঁচটা জিনিসের ওপর আমাদের বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা অবশ্যই দরকার। সেগুলো হলো: এক, হেডার ফাইল বা সোর্স ফাইল; দুই, ভ্যারিয়েবলস; থ্রি, ডেটা টাইপ; ফোর, ফাংশন; ফাইভ, রিটার্ন টাইপ। তো ফার্স্ট আমরা আসছি হেডার ফাইল বা সোর্স ফাইলের ওপর। হেডার ফাইল বা সোর্স ফাইল বলতে আমরা কি বুঝি? হেডার ফাইল বা সোর্স ফাইল হলো এমন একটা ফাইল যার মধ্যে সি প্রোগ্রামিং এর কিছু ইনবিল্ট ফাংশন প্রিডিফাইন করা থাকে। তো আমরা এই ইনবিল্ট ফাংশনগুলোকে ইউজ করে আমরা খুব সহজেই সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রামিং লিখে ফেলতে পারবো। তাতে কি হবে? তাতে সি প্রোগ্রামিং এর ইউজিবিলিটি অনেক বেড়ে যায়। এই কারণেই আমাদেরকে হেডার ফাইল বা সোর্স ফাইলগুলোকে প্রত্যেকবার সেই প্রোগ্রাম করার সময় আমাদের এই ফাইলগুলোকে ইনক্লুড করে নিতে হবে প্রোগ্রামিংয়ের শুরুতেই। তো কিভাবে আমরা এই ফাইলগুলোকে প্রোগ্রামিংয়ের সময় ইনক্লুড করে নেবো সেটা এখন আমরা প্রোগ্রামিং যখন আমরা ডেমো দেখাবো তখন আমরা এগুলো নিয়ে আরও ভালো করে জানবো। ওকে, নেক্সট আমরা যাবো ভ্যারিয়েবলস কি বা ভ্যারিয়েবলস কাকে বলে। ভ্যারিয়েবলস হলো এমন একটা প্লেস যার মধ্যে আমরা টেম্পোরারিলি ভ্যালু বা ডেটা আমরা স্টোর করে রাখি। অনেকটা ঠিক ম্যাথামেটিক্স করার সময় আমরা যখন অ্যালজেব্রা শিখেছিলাম, ঠিক যেমনভাবে আমরা ভ্যালুগুলোকে এক্স ওয়াই জেড নাম দিতে হতাম, এখানেও তেমনই ভ্যালু বা ডেটাকে আমরা কিছু নাম দিতে হয়। যেমন সেই নাম যেমন ইচ্ছা হতেই পারে, কিন্তু তারও একটা সীমাবদ্ধতা রয়েছে। যেমন ভ্যারিয়েবলসের নামের শুরুতে কখনো কোনো নিউম্যারিক ভ্যালু ইউজ করা যাবে না, আর কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। এই সমস্ত সীমাবদ্ধতা বাদে বাকি তুমি যা ইচ্ছা নাম ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করতেই পারো। নেক্সট আমরা জানবো ডেটা টাইপ সম্বন্ধে। ডেটা টাইপ কি আসলে তুমি নামটা পড়েই আশা করি বুঝতে পেরে গেছো যে ভ্যারিয়েবলস কি ধরনের ভ্যালু স্টোর করা হচ্ছে, তার টাইপটা কি, এটাই ডেটা টাইপ রিফার করে। মানে ভ্যারিয়েবলস এর মধ্যে কি আমরা ইন্টিজার ভ্যালু স্টোর করছি, নাকি ফ্লোট ভ্যালু স্টোর করছি, না ডাবল ভ্যালু স্টোর করছি, না ক্যারেক্টার ভ্যালু স্টোর করছি, সেটাকেই রেফার করা হচ্ছে ডেটা টাইপ। তো এই ডেটা টাইপ আমাদের কি করতে হবে, ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় তার ডেটা টাইপটাও আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে বা লিখে দিতে হবে। বেসিক্যালি ডেটা টাইপ হয়ে থাকে সি প্রোগ্রামিং এ তিন ধরনের: ফার্স্ট, বেসিক ডেটা টাইপ; সেকেন্ড, ডিরাইভ ডেটা টাইপ; থার্ড, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। বেসিক ডেটা টাইপের মধ্যে পড়ে ইন্ট, ফ্লোট, ডাবল, শর্ট, ক্যারেক্টার, এক্সেট্রা। ডিরাইভ ডেটা টাইপের মধ্যে পড়ে পয়েন্টার, অ্যারে, এক্সেট্রা। আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে পড়ে স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন। তো আজ আমরা ভিডিওতে শুধুমাত্র বেসিক ডেটা টাইপগুলো নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফাংশন। ফাংশন বলতে আমরা কি বুঝি? সি প্রোগ্রামিং এ ফাংশন ইজ বেসিক্যালি a container which contains some block of codes for specific purposes.
মানে আমরা এই ফাংশনগুলোকে সি প্রোগ্রামিং ইউজ করব কিছু স্পেসিফিক পারপাসের জন্য, আর যার মধ্যে আমরা প্রোগ্রামিংটাকে লিখবো বা ইনস্ট্রাকশনগুলোকে লিখবো সেটাকেই আমরা বলে থাকি ফাংশন। ওকে, তো একটা কথা জেনে রাখা দরকার তোমাদের যে প্রত্যেক প্রোগ্রামে মেন ফাংশন হচ্ছে মাস্ট, মেন ফাংশন থাকাটা, কারণ মেন ফাংশনের মধ্যেই আমাদেরকে প্রোগ্রামটা লিখতে হবে। বলা যেতে পারে একরকম সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে মেন ফাংশন হচ্ছে মাদার ফাংশন বলা যেতেই পারে, কারণ এই ফাংশন থেকে আমরা অন্যান্য ইউজার ডিফাইন ফাংশনগুলোকে কল করব। তো মেন ফাংশন কাউকে আর কোনো অন্য কোনো ফাংশন বা অন্য কোথাও তার ভ্যালুকে রিটার্ন করবে না। তো সেই কারণে আমরা মেন ফাংশনকে মাদার ফাংশনও বলতে পারি। আর মেন ফাংশনে কিভাবে ডিক্লেয়ার করে বা কী করে ডিফাইন করে সেটা আমরা আস্তে আস্তে জানতে থাকবো পরবর্তীকালে। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রিটার্ন টাইপ কি। রিটার্ন টাইপ বলতে কি বুঝি, যেটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে ডেটা টাইপ সেটাই হচ্ছে ফাংশনের ক্ষেত্রে হয়ে যায় রিটার্ন টাইপ। মানে ফাংশন কি ধরনের ভ্যালু রিটার্ন করছে সেটাকে আমরা বলে থাকি রিটার্ন টাইপ। মানে কোনো ইন্টিজার ভ্যালু যদি ফাংশন থেকে যদি রিটার্ন হয় তাহলে আমরা ফাংশনের রিটার্ন টাইপ বলবো ইন্ট। যদি কোনো ফ্লোট ভ্যালু রিটার্ন হয় তাহলে আমরা ফাংশন রিটার্ন টাইপ বলবো ফ্লোট। যদি কোনো ডাবল ভ্যালু রিটার্ন হয় তাহলে আমরা বলে থাকবো ডাবল। আশা করি তোমরা এইটা বুঝতেই পারছো। তো ফাংশন নিয়ে আমাদের একটা কথা বলা হয়নি যে ফাংশন বেসিক্যালি দু ধরনের হয়ে থাকে বা দুটো পার্টে ডিভাইডেড থাকে, একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন আর ফাংশন ডেফিনেশন। তো ফাংশন কি করে ডিফাইন করতে হয় আর ফাংশন কি করে ডিক্লেয়ার করতে হয় সেগুলো আমরা একটুখানি প্রোগ্রামিং ঢোকার আগে জেনে নাই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা দেখবো ফাংশন কি করে ডিফাইন করতে হয়, মানে ফাংশন ডেফিনেশন। তো ফাংশন আমরা এখানে ফাংশন ডেফিনিশনে ফাংশন ডেফিনিশনের জেনারেলাইজ যে ওয়ে থাকে তো সেটাকে আমরা সবার ফার্স্টে দেখে নিই কী করে ডিফাইন করতে হয়। তো ফাংশন ডেফিনিশন করতে গেলে জেনারেলাইজড ওয়েতে সবার ফার্স্ট যেটা থাকতে হয় সেটা হচ্ছে লিখতে হবে হচ্ছে রিটার্ন টাইপ অফ ফাংশন। ওকে, রিটার্ন টাইপ অফ ফাংশন, দেন থাকবে ফাংশন নেম, তারপর থাকবে তোমার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। তো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে তোমরা পাস করবে কি না যে পাসিং যে ভ্যারিয়েবলস তার ডেটা টাইপ। তো আমরা লিখবো ডেটা টাইপ of passing variables আমাদের and স্পেস দিয়ে সেই ভ্যারিয়েবলস এর নেমগুলো নেম। ওকে, আর কমা দিয়ে যদি আরো কিছু থাকে তাহলে সেগুলো আমরা কমা কমা দিয়ে আমরা এইভাবে বাড়াতে থাকবো। তো আর তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। নেক্সট আমাদের থাকবে কার্লি ব্র্যাকেটসের ভেতরে আমাদের লিখতে হবে বডি পার্ট, মানে লজিক্যাল সেকশন। এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকবো ফাংশন ডেফিনেশনের জেনারেলাইজড ওয়ে। মানে আমরা ফাংশন ডেফিনেশন ডিফাইন করতে গেলে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল রিটার্ন টাইপ লিখতে হবে ফাংশনে, দেন ফাংশনের নেম, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের লিখতে হবে যে পাসিং ভ্যারিয়েবলসের ডেটা টাইপ, স্পেস দিয়ে লিখতে হবে ভ্যারিয়েবলসের নেম, আর তার নিচে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের ভেতরে আমাদের লজিক্যাল সেকশন বা বলতে গেলে বডি, ফাংশনের বডি পার্টটা থাকবে। তো এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি ফাংশন ডেফিনেশন। এবার আমরা দেখে নেব ফাংশন কি করে ডিক্লেয়ার করতে হয়। ওকে, মানে ফাংশন ডিক্লারেশনের জেনারেলাইজড ওয়ে। ফাংশন ডিক্লারেশনের জেনারেলাইজড ওয়েতে আমাদের কি লিখতে হবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিটার্ন টাইপ। ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে রিটার্ন টাইপ অফ ফাংশন, তারপরে আমরা লিখব ফাংশন নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতর থাকবে ডেটা টাইপ অফ পাসিং ভ্যারিয়েবলস। ব্যাস এইটুকুই, স্পেস কমা দিয়ে যদি আরো কিছু যদি ভ্যারিয়েবলস থাকে সেগুলোকে আমরা এইভাবে লিখতে থাকবো কমা দিয়ে দিয়ে সেপারেটে। আর তার সবার শেষে আমাদেরকে সেমিকোলন দিয়ে পুরো ডিক্লারেশনটাকে এন্ড করতে হবে। সেমিকোলন আমাদের সি প্রোগ্রামিং এ এন্ড অফ স্টেটমেন্টকে রেফার করে। সেমিকোলন মানেই এন্ড অফ স্টেটমেন্ট। ওকে, তো কি করে আমরা দেখে নিলাম কি করে খুব সহজে আমরা ফাংশন ডেফিনেশন করতে হয় বা ফাংশনকে ডিফাইন করতে হয় আর কি করে ফাংশনকে ডিক্লেয়ার করতে হয়। তো আমরা এখানে কি কি শিখলাম, হেডার ফাইল বা সোর্স ফাইল কেন আমরা রাখবো
বা কি কাজে লাগে সি প্রোগ্রামিংয়ে, ভ্যারিয়েবলস কি, ডেটা টাইপ কি, ফাংশন কি, আর রিটার্ন টাইপই বা কি। তো আমরা জানতে পারলাম কি না, ভ্যারিয়েবলসের ক্ষেত্রে যেটা ডেটা টাইপ, সেটা ফাংশনের ক্ষেত্রে যে রিটার্ন টাইপ, মানে ফাংশনটা কি ধরনের ভ্যালু রিটার্ন করছে, তো সেটাকেই আমরা বলে থাকি রিটার্ন টাইপ। তারপর আমরা জানলাম কি ফাংশন ডেফিনেশনের জেনারেলাইজড ওয়ে আর ফাংশন ডিক্লারেশনের জেনারেলাইজড ওয়ে। একটা কথা জেনে রাখা দরকার যে মেন ফাংশন ছাড়া বাকি অন্যান্য ইউজার ডিফাইন্ড ফাংশনের জন্যই ফাংশন ডিক্লেয়ার করতে হয়, আর এই ফাংশন ডিক্লারেশন করতে হয় মেন ফাংশনের ডেফিনেশনের ওপরে। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা সি প্রোগ্রামিংটা লিখবো বা কোথায় আমরা সি প্রোগ্রামিংটা লিখবো। আজ আমি সি প্রোগ্রামিং এর এই ডেমো বা আমি প্রোগ্রামটা লেখার জন্য আমি ইউজ করব দেবসি প্লাস প্লাস নামে একটা আইডি আমি ইউজ করি, তো সেটাকে আমি ইউজ করব। এছাড়াও আরও অনেক সফটওয়্যার আর কম্পাইলার অ্যাভেলেবেল রয়েছে, যেমন টার্বোসি প্লাস প্লাস, তো তোমরা সেগুলোকে ইউজ করতে পারো। কিন্তু টার্বোসি প্লাস প্লাস উইন্ডোজ 10 এর জন্য মাঝে মধ্যে প্রবলেমেটিক হয়ে পড়ে, তাই আমি এটাকে এখন অ্যাভয়েডই করলাম। ওকে, এছাড়া তোমাদের কাছে একটা জিনিসও অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে অনলাইন সি কম্পাইলার। তোমরা তোমাদের ডিভাইসের যে ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে তোমরা অনলাইন সি কম্পাইলার লিখে সার্চ করো। দেখো আমার সাজেশনে অলরেডি চলে এসছে। তো আমরা যেই অনলাইন সি কম্পাইলার লিখে সার্চ করব, দেখো এরকম অনলাইনে হাজার একটা তোমার কাছে কম্পাইলার তুমি দেখতে পাবে। এখানে এসে তুমি করতে পারো, তুমি এখানে সারাক্ষণ তুমি তোমার কোডিং প্র্যাকটিস চাইলে করতে পারো। এতে তোমাকে আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, কোনো স্টোরেজ খাওয়ারও কোনো ঝামেলা নেই। এছাড়া তুমি যদি চাও যে আমার মতো তুমি দেবসি প্লাস প্লাস বা কোনো সফটওয়্যার ইনস্টল করবে তোমার ডিভাইসে, তাহলে তুমি জাস্ট গুগল করো যে হাউ টু ইনস্টল তোমার সফটওয়্যার নেমটা, আমার এখানে দিলাম দেবসি প্লাস প্লাস, দেবসি প্লাস প্লাস ইন উইন্ডোজ, আমার উইন্ডোজ 10, তো আমি এখানে লিখছি ইন উইন্ডোজ 10। তোমাদের যে ভার্সন থাকবে তোমরা সেরকম ভার্সন অনুযায়ী লিখতেই পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এরকম অনেক ইনস্টলেশনের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এটা নিয়ে আমি আর কোনো রকম সময় নষ্ট করতে চাইছিও না। তো চলো আমরা এবার দেখে নিই যে কি করে আমরা সি প্রোগ্রামিংটা লিখবো। ওকে, তো দেবসি প্লাস প্লাস ওপেন করতেই এরকম কিছু একটা পেজ তোমাদের সামনে চলে আসবে। তো আমরা কি করব, আমরা ফার্স্ট একটা নিউ সোর্স ফাইল বানাবো। তার জন্য আমরা কি করব, আমরা ফাইলে গেলাম, ফাইলে ক্লিক করে নিউ অপশানে এলাম, নিউ অপশান থেকে দেন আমরা যাবো হচ্ছে সোর্স ফাইলে ক্লিক। দেখো একটা নিউ পেজ চলে এসছে। তো এখানেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে আমরা প্রোগ্রামটা লিখবো। ওকে, সি প্রোগ্রামিং। চলো এবার আমরা তাড়াতাড়ি কি করে সি প্রোগ্রামিং এ একটা বেসিক সি প্রোগ্রাম কি করে লিখতে হয় সেটা আমরা দেখে নিই, কেমন? তো আমরা কি বলেছিলাম, সবার প্রথমে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয় সেগুলো হচ্ছে হেডার ফাইল বা সোর্স ফাইল। এই ফাইলগুলোকে আমাদের প্রত্যেক প্রোগ্রামের শুরুতেই ইনক্লুড করে দিতে হবে, তোমাদের আমি বলে রেখেছিলাম। তো এবার আমি সেটাই করবো যে শুরুতে আমরা হেডার ফাইল বা সোর্স ফাইলকে ইনক্লুড করবো। এবার তোমরা দেখে নাও যে কীভাবে আমি ইনক্লুডটা করছি। তো ইনক্লুড করতে গেলে যে কমেন্টটা লিখতে হয় সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। ওকে, তো এইভাবে আমরা যে কোনো হেডার ফাইলকে আমরা প্রোগ্রামিংয়ের শুরুতেই আমরা ইনক্লুড করে নিতে পারি। stdio.h হচ্ছে এখানে হেডার ফাইল, আর হ্যাশ ইনক্লুড হলো প্রি প্রসেসর ডিরেক্টিভস। এরকম আরও অনেক হেডার ফাইলকে আমরা ইনক্লুড করে নিতে পারি, যেমন conio.h আছে, math.h আছে। তো ও math.h মানে তোমরা বুঝতেই পারছো হেডার ফাইলে মানে ম্যাথ রিলেটেড কোনো ইনবিল্ট ফাংশনকে যখন আমরা ইউজ করব তখন সেই এই math.h হেডার ফাইলটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে প্রোগ্রামিংয়ের শুরুতে। তো আমরা তোমার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এখানে কমেন্টের লাইনে আমি এখানে লিখে রাখছি কমেন্ট করে যে হেডার ফাইল ডিক্লারেশন। ওকে, এইভাবে যারা টার্বোসি প্লাস প্লাস ইউজ করবে কম্পাইলার তারা মনে রেখো তাদেরকে হ্যাশ ইনক্লুড stdio.h এর সাথে সাথে আর একটা হেডার ফাইলও সবার শুরুতে ইনক্লুড করে রাখতেই হবে। সেটা হচ্ছে যে conio.h বলে একটা হেডার ফাইল হচ্ছে তা সেটা, কারণ conio.h হেডার ফাইলে CLR SCR আর getStage বলে ইনবিল্ট দুটো ফাংশন রয়েছে। এর মধ্যে CLR SCR কি করে, যা আমাদের টার্বোসি প্লাস প্লাসে এডিটার স্ক্রিনটাকে বারবার ক্লিয়ার করতে সাহায্য করে, আর getStage হচ্ছে এক ধরনের নন স্ট্যান্ডার্ড ফাংশন। তো আমাদের টার্বোসি যখন আমরা ইউজ করি তখন কি হয়, getStage ফাংশনটা ইউজ না করলে এইটা স্ক্রিনে বা আউটপুট স্ক্রিনে তুমি আউটপুট
দেখার কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই তোমার কি হয়, আউটপুট স্ক্রিনটা ভ্যানিশ হয়ে যায়। তো গেট শেষ ফাংশন যদি আমরা প্রোগ্রামের শেষে লিখি তাহলে ওই স্ক্রিনটা কিছুক্ষণ হোল্ড থাকে, তারপর তুমি কোনো বাটন প্রেস করলে তারপর সেই স্ক্রিনটা ভ্যানিশ হয়ে যায়। ওকে, তো আমি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য যে হ্যাশ ইনক্লুড conio ডট এইচ ফর টার্বো সি প্লাস প্লাস। ওকে, আশা করি তোমরা বুঝতেই পারলে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, এরপর কি আমাদের হেডার ফাইল ইনক্লুড করা হয়ে গেছে আমাদের এতে। এবার আমরা কি করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেন ফাংশনে ডিফাইন করতে হবে। তো ফাংশন ডেফিনেশন জেনারেলাইজড ওয়েটা কি না, রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম, দেন যে পাসিং ভ্যারিয়েবলস থাকবে সেই পাসিং ভ্যারিয়েবলসে ডেটা টাইপ উইথ দেয়ার ভ্যারিয়েবলস নেম, তারপর কার্লি ব্র্যাকেটসের ভেতরে থাকবে আমাদের লজিক্যাল সেকশন, ইনস্ট্রাকশন সেকশন। ওকে, তো আমাদের এখানে মেন ফাংশনের রিটার্ন টাইপ আমাদের সবার ফার্স্টে দিতে হবে। মনে রাখবে মেন ফাংশন কোনো ফাংশনকে আদার কোনো ফাংশনকে রিটার্ন করে না। মেন ফাংশনের যেটা রিটার্ন টাইপ হয় সেটা প্রোগ্রামিংয়ে এক্সিট স্ট্যাটাস হিসাবে আমরা কাউন্ট করি। তো বেশিরভাগ কম্পাইলার বা বেশিরভাগ আইডিতে এই এক্সিট স্ট্যাটাসটা সাকসেসফুল হওয়ার জন্য সেটা 0 ধরা হয়ে থাকে। তবে কিছু কিছু কম্পাইলার বা কিছু কিছু আইডি রয়েছে যেগুলোতে এই এক্সিট স্ট্যাটাসটা নন জিরো হয়ে থাকে। তো যে যে সমস্ত কম্পাইলারে এক্সিট স্ট্যাটাস 0 হয়ে থাকে সেগুলোতে আমরা মেন ফাংশন রিটার্ন টাইপ ভয়েড লিখে থাকি। আর যেমন টার্বো সি প্লাস প্লাসে মেন ফাংশন যখন আমরা ডিফাইন করব তখন আমরা তার রিটার্ন টাইপ হিসেবে লিখবো ভয়েড মেন। কিন্তু আমরা যেহেতু দেব সি প্লাস প্লাস ইউজ করছি আইডি, এখানে আমাদের মেনের যে রিটার্ন টাইপ মানে এক্সিট স্ট্যাটাস যেটা আছে সেটা নন জিরো হওয়ায় আমাদেরকে এখানে ইন্ট মেন হিসাবে ডিক্লেয়ার করতে হচ্ছে। ওকে, তো আমরা এখানে কি লিখবো, ফার্স্টে রিটার্ন টাইপ হিসাবে দিলাম ইন্ট, তারপর আমরা কি করবো ফাংশন নেম মানে ইন্ট মেন, ব্র্যাকেটের ভেতর পাসিং ভ্যারিয়েবলসের ডেটা টাইপ উইথ ভ্যারিয়েবল নেম। কিন্তু কি মেন ফাংশন কোনো ফাংশনকে রিটার্ন করে না, তাই কোনো ভ্যালু বা কোনো ভ্যারিয়েবলস বাইরে থেকে মেন ফাংশনে পাস করতে পারে না বা পাস হয় না। তো সেই কারণে ফার্স্ট ব্র্যাকেটে লেখার মতো এখানে কিছু নেই, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে ওপেন ক্লোজ করে রেখে দিলাম, এর ভেতরে আর কিছু লিখলাম না। নেক্সট আমরা কি করবো, আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে রেখে দিলাম। এর ভেতরেই আমরা আমাদের প্রোগ্রামিং যে লজিক্যাল যে সেকশন সেটা আমরা লিখে থাকবো। ওকে, তো এখন আমরা প্রোগ্রামিং করব যে দুটো নাম্বারের সাম কি করে করতে হয়। ওকে, এবার আমরা মেন ফাংশনের ভেতরে কি করব, সবার প্রথমে আমাদেরকে ভ্যারিয়েবলস ডিক্লারেশন করতে হবে উইথ তার ডেটা টাইপ। কারণ আমি বলেছিলাম যে এই ডেটা টাইপটা ডিক্লেয়ার করে কখন না, যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয় তখনই তার সাথে সাথে ডেটা টাইপও আমাদের ডিক্লেয়ার করে দিতে হয়। তো আমরা সবার ফার্স্টে এটা নেবো যে আমরা কি করবো প্রোগ্রামিং দুটো ইন্টিজার ভ্যালুর সাম। তো আমি কি করবো, এখানে তিনটে ভ্যালু বা তিনটে ইন্টিজার ভ্যারিয়েবলস আমি এখানে ডিক্লেয়ার করব এট দ্য টপ। তো আমরা ডিক্লেয়ার করবো কি করে না, ইন্ট স্পেস এক্স কমা ওয়াই কমা জেড সেমিকোলন, আর এক্স ওয়াই জেড হলো আমাদের ভ্যারিয়েবলের নেম, তিনটে ভ্যারিয়েবলের নেম। নেক্সট আমরা কি করব, আমরা এবার রিসেন্টলি এরপরে আমরা ইউজ করব প্রিন্টএফ স্ক্যানএফ নামে দুটো ইনবিল্ট ফাংশন। প্রিন্টএফ স্ক্যানএফ, ভালো করে শোনো, ওপরে আমরা কি ফাইল ইউজ করছি, হেডার ফাইল stdio। stdio হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, তো তোমরা বুঝতেই পারছো প্রিন্টএফ স্ক্যানএফ এর সঙ্গে ইনপুট আউটপুটের ব্যাপারটা। প্রিন্টএফ মানে কি, আমরা চাই কোনো জিনিস যখন এইটা স্ক্রিন বা প্রিন্ট আউটপুট স্ক্রিন যখন আমরা প্রিন্ট করাতে চাইবো তখন কি হবে, তখন আমাদেরকে প্রিন্টএফ ফাংশনটি ইউজ করতে হবে, এটা নিশ্চয়ই বলতে হয় না। আর স্ক্যানএফটা আমরা কখন ইউজ করব তোমরা বলো। স্ক্যানএফ আমরা তখন ইউজ করব যখন আমরা ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু আমরা নিয়ে নিতে চাইবো বা কোনো ভ্যালু আমরা ভ্যালুসের মধ্যে স্টোর করতে চাইবো, তখন আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব। আর এই দুটো ফাংশন stdio.h এর মধ্যে থাকে, তাই জন্য আমাদের সবার শুরুতেই ফাংশন এই প্রোগ্রাম লেখার সবার শুরুতেই আমাদের stdio.hটা ইনক্লুড করে রাখতেই হবে হেডার ফাইলটাকে। ওকে, তো আমরা লিখছি দেখো কিরকম, প্রিন্টএফ ব্র্যাকেটের ভেতর আমরা এখানে যা লিখবো সেটাই এডিটর স্ক্রিনে উঠবে। ওকে, তো এন্টার ফার্স্ট নাম্বার ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন এবার বলে রাখি, ব্যাকস্ল্যাশ এন এই জিনিসটা বা এই সিম্বলটা বা এই সিম্বলটা রেফার করে হচ্ছে নিউ লাইনকে। মানে যখন আমরা এডিটর স্ক্রিনে এই জিনিসটাকে দেখবো তখন আসবে এন্টার ফার্স্ট নাম্বার কোলন, তারপরে কার্সারটা পাশে না থেকে কোলনের পাশে না থেকে সেটা একটা লাইন নিচে সরে যাবে,
তো এই নিউ লাইন রেফার করতেই এখানে ব্যাকস্ল্যাশ এনকে আমরা ইউজ করছি। ওকে, তো আমরা এবার এটা প্রিন্টে ফাংশনটা লিখলাম, লেখার পর আমরা সেমিকোলনটাকে পুট করব। নেক্সট আমরা কি করব, আমরা ডিক্লেয়ার করে দিই এন্টার ফার্স্ট নাম্বার। তো ইউজার এবার ফার্স্ট নাম্বারটা পুট করতে চাইবে, তার জন্য আমাদের ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু আমাদের চেয়ে নিতে হবে। তাই জন্য আমি ফাংশন ইউজ করব স্ক্যানে। স্ক্যানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমি কি দেবো, আমি ফরম্যাট স্পেসিফায়ার দেবো %d কমা দিয়ে $x। এই যে পুরো কমান্ড স্ক্যানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডবল কোটের ভেতর %d তারপরে কমা দিয়ে $x, এই পুরো কথাটা দিয়ে আমরা কি করছি না, এই পুরো কমান্ডটা ডিক্লেয়ার এই জিনিসটা রেফার করছে যে ইউজার যাই ভ্যালু এখন পুট করবে বা যাই ভ্যালু এখন এন্টার করবে সেটা x ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। %d কি, এবার তোমাদের মনে প্রশ্ন আসবে। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যে %d আমরা ইউজ করেছি এটা হচ্ছে ফর ইন্টিজার ভ্যালু। তো যখন কোনো আমরা ইন্টিজার ভ্যালু স্ক্যান করবো বা ইউজারের কাছ থেকে নেবো তখন আমরা এইভাবে %d লিখবো। যদি কোনো ফ্লোট ভ্যালু নিই তাহলে আমরা লিখতাম হচ্ছে %f। যদি আমরা ক্যারেক্টার ভ্যালু স্ক্যান করতাম তাহলে আমরা এখানে লিখতাম কি %c। ওকে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তাহলে কি ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ফ্লোটের জন্য %f, আর যদি কোনো ক্যারেক্টার ভ্যালু হয়ে থাকে তাহলে তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। দেখো এখানে তোমরা আশা করি কিছু পেয়ে যাবে। এ দেখো %d, ওকে, %f ফ্লোট ভ্যালুর জন্য %f d, এরকম করে তোমরা এরকম নেট ঘাঁটবে যত যত তোমরা আরো পড়বে তত তোমরা এরকম ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আরো অনেক কিছু জানতে পারবে। তো এক্স ভ্যারিয়েবলের মধ্যে যখন কোনো ইন্টিজার ভ্যালু আমরা স্টোর করবো তখন আমরা কিভাবে লিখবো না স্ক্যানে %d কমা দিয়ে $x। তো আমরা এবার ইউজারের কাছ থেকে নিশ্চয়ই সেকেন্ড ভ্যালুটা চেয়ে নেবো। তো আমরা কি করলাম, আমি এই লাইনটাকে কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। খালি এখানে কিছু জিনিস আমি চেঞ্জ করে দেবো, এন্টার সেকেন্ড নাম্বার। আশা করি এটা তোমাদেরকে আর বলতে হবে না। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা সেকেন্ড ভ্যালুটা ইউজারের কাছ থেকে চেয়ে নেবো। তাই আমি এই লাইনটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। খালি কি কি চেঞ্জ করতে হবে এবার তুমি বলো, কি চেঞ্জ করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার কি চেঞ্জ করতে হবে? না, ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ করতে হবে না, কারণ আমরা দুটো ভ্যালুকেই ইন্টিজারই নিচ্ছি। তাই জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার একই থাকবে, ওপরেরটা %d নিচেরটা তো %d। খালি আমাদের যেটা চেঞ্জ করতে হবে যে $x, অ্যাম্পারস্যান্ড করাটা তোমরা কেন ইউজ করছি এটা সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে এখন আপাতত জেনে রাখো। অ্যাম্পারস্যান্ড হচ্ছে এক ধরনের অ্যাড্রেসকে ডিনোট করছে। তো এক্স ভ্যারিয়েবলে অ্যাড্রেসটা ডিনোট করছে হচ্ছে অ্যাম্পারস্যান্ড দিয়ে আমরা। তো এক্স প্রথমটা দিয়ে আমরা প্রথম কমান্ডে আমরা কি করেছি, যে ইউজার যে ভ্যালুটা দিয়েছে সেটা আমরা এক্স এর ভেতর স্টোর করেছি। আমাদের না টার্গেট কি থাকবে না নেক্সট যে কমেন্ট থাকবে তাতে ইউজার যে ভ্যালুটা দেবে সেটা ওয়াই এর মধ্যে স্টোর হবে। তাই আমরা এখানে কি করে দেবো, $y। তোমরা বুঝতেই পারছো আশা করি। এবারে তাতে কি হলো, এবার আমরা দুটো নাম্বার যে ইউজার দিল সেই দুটো এক্স আর ওয়াই নামে দুটো ভ্যারিয়েবলে আমরা ইজিলি স্টোর করিয়ে নিয়েছি। ওকে, এবার আমাদের কি করতে হবে, এবার আমরা বলেছি কি আমাদেরকে x প্লাস ওয়াই করতে হবে, মানে সাম অপারেশনটা আমাদের করতে হবে। তো আমি কি করলাম, z বলে একটা ভ্যালু আমরা দেখো উপরে সবার ফার্স্টে টপ মোস্টে দেখো ইন্টিজার হিসেবে আমি ডিক্লেয়ার করেই রেখেছিলাম। তো আমরা এবার কি করব, z ইকুয়ালস টু x প্লাস ওয়াই। ওকে, x প্লাস ওয়াই মানে x প্লাস ওয়াই এর যে ভ্যালুটা যেটা সাম হবে সেটা z নামে ভ্যারিয়েবলস এর মধ্যে ভ্যালুটা স্টোর হয়ে গেল। ওকে, ইকুয়ালসে তোমার রাইট সাইডে যেগুলো থাকবে, ইকুয়ালসের রাইট সাইডে যে অপারেশন হবে সেইগুলো তার যে আলটিমেট যে রেজাল্ট বা ভ্যালু আসবে সেটা ইকুয়ালসে লেফট সাইডে যে ভ্যারিয়েবলস থাকবে তার মধ্যে সেই ভ্যালুটা পাস হয়ে যায়। তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা জেড এর মধ্যে পাস করে দিলাম। এবার আমাদের কি টার্গেট থাকবে না এইটা স্ক্রিনে যে আউটপুট যে রেজাল্ট আসবে সেটাকে প্রিন্ট করানো। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা লিখবো প্রিন্টএফ ব্র্যাকেটের ভেতর ডবল কোটে ওকে দ্য রেজাল্ট ইজ স্পেস দিয়ে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, যেহেতু আমরা এখানে জেড এর ভ্যালু প্রিন্ট করাচ্ছি। তো আমরা কি করব, আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। ওকে, যেহেতু আমরা জেড এর মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেটাকে প্রিন্ট করাচ্ছি, তো এইভাবে আমরা প্রিন্টের ফাংশনের মধ্যে কোনো ভ্যালু ভ্যারিয়েবলস এর মধ্যে ভ্যালুকে প্রিন্ট করাতে গেলে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে থাকি। তো জেড এর মধ্যে এখন যে ভ্যালুটা রয়েছে সেটা একটা ইন্টিজার ভ্যালু, তার জন্য আমরা কি করলাম, আমরা % দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার দিলাম। ওকে, আর আমরা কি করব, ডবল কোটের বাইরে কমা দিয়ে আমরা লিখব
জেড। যখন আমরা স্ক্যান করব, স্ক্যানে ফাংশন ইউজ করব, তখন পার্সেন্ট এর সাথে আমাদেরকে যেহেতু অ্যাড্রেসটা যেহেতু আমাদের স্টোর করতে হয়, তাই জন্য অ্যাড্রেস ডিনোট করানোর জন্য আমাদের অ্যাম্পারস্যান্ডটা ইউজ করব। কিন্তু যখন আমরা প্রিন্টএফ এর ভেতর যখন আমরা কোনো স্টোরড ভ্যালু, ভ্যারিয়েবলসের মধ্যে স্টোরড ভ্যালু যখন আমরা প্রিন্ট করবো, তখন আর অ্যাম্পারস্যান্ড দেওয়ার দরকার নেই। জাস্ট আমরা ভ্যারিয়েবলস নেমটা আমরা বাইরে ডিক্লেয়ার করে দেবো, ডবল কোটের বাইরে, কমার পরে। ওকে, আর আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এবার মেনের রিটার্ন টাইপ বা মেন ফাংশন রিটার্ন টাইপ ভয়েড না রেখে ইন্ট লিখেছি, তাই আমাদের কিছু না কিছু রিটার্ন তো করতেই হবে, তাই না? যা মানলাম আমাদের এক্সিস্ট স্ট্যাটাস নন জিরো, তাই জন্য আমাদের ইন্ট লিখতে হচ্ছে দেবসি প্লাস প্লাসে। কিন্তু আমাদেরকে তো এটা বাইপাস করতে হবে বা এটা ঠিকঠাক প্রপারলি কাজ করে, কিন্তু সেই প্রপার্টিসটা তো আমাদের ধরে রাখতে হবে তার জন্য। তো ইন্ট মানে কি, কিছু না কিছু একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে ফাংশনটা। তাই জন্য আমরা কি করব, আমরা এখানে যে কোনো তোমার মনের পছন্দ যে কোনো তুমি ইন্টিজার ভ্যালু তুমি রিটার্ন করাতেই পারো। আমি এখানে রিটার্ন 0 করে দিলাম। ওকে, এবার চলো আমরা দেখি এই ফাইলটাকে সেভ করব। দেখতে পাচ্ছ সেভ বলে অপশনে গেলাম, আমরা সেভ করব। এটার নাম দেবো আমরা টেস্টিং মান। ওকে, লিখে আমরা সেভ করে দিলাম। চলো এবার আমরা ফার্স্ট অফ অল কি করব, যখন কোনো প্রোগ্রাম আমরা সেভ করে ফেলবো, সেভ করার পর আমাদের টার্গেট থাকবে কম্পাইল করা। তো আমরা কম্পাইল করে দেখে নেবো কোনো এরর বা ওয়ার্নিংস আছে কিনা। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ আশা করি, দাঁড়াও তোমাদের জন্য যদি বড় করা যায়, তোমরা আশা করি এটা দেখতেই পাচ্ছ, এরর্স ইকুয়ালস টু 0, ওয়ার্নিং ইকুয়ালস টু 0। ওকে, তার মানে কোনো আমাদের মধ্যে এরর নেই, কোনো ওয়ার্নিং পাওয়ারও কোনো ব্যাপার নেই। এবার আমরা রান করিয়ে দেখে নেবো সিম্পলি যে প্রপারলি এটা রান করছে কিনা। এই এসে গেছে আমাদের এডিটার স্ক্রিন। ওকে, এবার আমরা পাশাপাশি রেখে দেখে নেবো যে আমাদের কাজটাকে ঠিকঠাক হয়েছে কি হয় না। দেখো প্রিন্টএফ বলে ফাংশন তো আমরা কি লিখেছি, এন্টার ফার্স্ট নাম্বার দিয়ে ডট, তারপরে কোলন। দেখো এখানে তখন সবার ফার্স্টে এসে গেছে এন্টার ফার্স্ট নাম্বার ডট কোলন, তারপর কার্সারটা পাশে থাকার কথা, কিন্তু যেহেতু আমরা এখানে ব্ল্যাক স্ল্যাশ এন ইউজ করেছি, তাই জন্য কার্সারটা এক ঘর নিচে নেমে গেছে। ওকে, তো আমরা এখানে ধরো ফার্স্ট নাম্বারটা এন্টার করলাম 12। ওকে, তারপর আমরা এন্টার প্রেস করলাম। যে এন্টার প্রেস করলাম আমাদের কি দেখাচ্ছে, এন্টার সেকেন্ড নাম্বার। দেখো আমরা ওভাবেই লিখেছিলাম এন্টার সেকেন্ড নাম্বার কোলো, আবার কার্সারটা নেমে গেছে, কারণ কি, তার কারণ হচ্ছে এবার তোমরা বলো ব্যাকস্ল্যাশ এন। এবার আমরা যে ভ্যালুটা দেবো সেটা কোথায় স্টোর হবে না, সেটা স্টোর হবে ওয়াই ভ্যারিয়েবলের অ্যাড্রেসে। তো সেই কারণে আমরা কি দেবো, আমরা ধরো এখানে ভ্যালু দিলাম 15। ওকে, তো আমরা জানি 12 প্লাস 15 কত হয়, 12 প্লাস 15 হয় 27। তো আমরা দেখে নিই আমাদের রেজাল্টে কি সেরকমই আসছে কি না উল্টো পাল্টা আসছে। ওকে, তাহলে আমরা শিওর হয়ে যাব। যেই আমরা 15 লিখে এন্টার করলাম, দেখো কি এলো, কি এলো, দ্য রেজাল্ট ইজ 27। দেখতে পাচ্ছ, কিন্তু এবারে কিন্তু 27টা নিচে আসছে না। তার কারণ কি, তার কারণ আমরা দ্য রেজাল্ট ইজ এর পর কোলন যেটা দিয়েছি, তারপর আমরা কি ব্যাকস্ল্যাশ এন ইউজ করেছি, না আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করিনি। আমি কি করেছি, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিয়েছি। কারণ কি, এই ফরম্যাট স্পেসিফায়ার থ্রু দিয়ে আমরা জেড ভ্যারিয়েবলে যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটাকে আমরা প্রিন্ট করাতে চেয়েছি জাস্ট। ওকে, দেখো কত সহজে দুটো ভ্যালুর মধ্যে আমরা সাম অপারেশনটা ইউজ করে ফেললাম। তো এইভাবেই এরপরে আমরা ক্রস করে দিলাম, এইটা স্ক্রিনটা কেটে দিলাম। তো এইভাবেই আমরা কত সহজে, দেখো আমরা কি করলাম না, আমরা দুটো ভ্যালুর মধ্যে আমরা সাম অপারেশনটা করে নিলাম। কত সহজ না ব্যাপারটা। এবার আমাদের কি করতে হবে, এবার আমরা কি দেখবো, কি এরপর আমরা কি দেখার আছে। আমি তোমাদের বলেছিলাম যে ফাংশন কি করে ডিক্লেয়ার করতে হয়। মেন ফাংশনকে আমরা বলেছিলাম কি, মেন ফাংশনকে আমরা ডিক্লেয়ার করা আলাদা করে দরকার নেই, মেন ফাংশন ডেফিনেশনটাই এনাফ। আর যখন মেন ফাংশন বাদে আমরা অন্য কোনো ইউজার ডিফাইন ফাংশন বানাবো কোনো স্পেসিফিক পারপাসের জন্য, তখন কি করব না, তখন আমরা ফাংশনটার নেমটাকে মেন ফাংশনের উপরে একটা ডিক্লেয়ার করতেই হয়। ওকে, তো আমরা কি করব, আমরা এই সাম যে অপারেশনটা আমরা করেছি মেন ফাংশনের ভেতর, সেটা আমরা মেন ফাংশনে করব না, আমরা একটা অন্য ফাংশন ইউজ করব যে যার কাজ হবে সাম অপারেশন করা। সে দুটো ভ্যালু হোক কি তিনটে ভ্যালু হোক, তো আমাদের কাছে আপাতত দুটো ভ্যালু আছে, তো আমরা সেই সাম অপারেশনটার জন্য আলাদা করে একটা ফাংশন বানাবো। ওকে, তো আমি এটাকে আপাতত কাট করে নিলাম লেখাটাকে। আর কি করব, মেন ফাংশনের নিচে আমাদেরকে ফাংশনের নেমটা ফার্স্টে ফাংশন ডেফিনেশনটা করে ফেলতে হবে। তো ফাংশন ডেফিনেশনের প্রসিডিওর কি, ফাংশন ডেফিনেশনের প্রসিডিওর একবার মনে করে দিই, রিটার্ন টাইপ অফ ফাংশন থাকতে হবে, ফাংশন নেম থাকতে হবে, তারপরে ডেটা টাইপ অফ পাসিং ভ্যারিয়েবলস উইথ ভ্যারিয়েবলস নেম,
আর তার ভেতরে হচ্ছে বডি। ওকে, আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আমরা তাহলে কি করবো, ফার্স্ট অফ অল আমাদের রিটার্ন টাইপ দিতে হবে। আমরা কি করব, আমরা সাম ফাংশনটা করব, অপারেট করব ওই ফাংশনের ভেতরে। আর তারপর আমরা কি করব, তারপর আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে মেন ফাংশনকে সেই ভ্যালুটা, আউটপুট যে ভ্যালুটা, সামের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমাদের রিটার্ন করা। ওকে, তো একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন হবে না আফটার অল, কারণ আমরা তো দুটো ইন্টিজার ভ্যালুরই সাম করছি, তো যে আউটপুটটা হবে সেটাও ইন্টিজার হবে। তো আমাদের রিটার্ন টাইপ হবে কি ফাংশনে, রিটার্ন টাইপ হবে ইন্ট। আর আমরা ধরো ফাংশন নেম দিলাম SUM, সাম, যেহেতু আমরা সাম অপারেশনটা করছি। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমরা কি করব, আমরা পাসিং ভ্যারিয়েবলসের ডেটা টাইপ উইথ ভ্যারিয়েবল নেম আমরা এখানে লিখে দেবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কি করবো, আমরা এক্স ভ্যারিয়েবলটাকে আমরা এখানে পাস করতে যাচ্ছি, তাহলে আমাদের তার ডেটা টাইপ দিতে হবে। ডেটা টাইপ কি, ডেটা টাইপ ইন্ট। তারপরে আমরা কি লিখবো, ভ্যারিয়েবলসের নেম। আমরা এক্স ভ্যালুটা যেটা পাস হচ্ছে সেটা এখানে আমরা ইন্ট এ ভ্যারিয়েবল, এ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখলাম। তোমরা ভাবছো ওখানে এক্স বলে ভ্যারিয়েবলটা রয়েছে মেন ফাংশনের ভেতর, সেটা সাম বলে ফাংশনের ভেতর এ নামে কি করে স্টোর হবে, মানে কি করে প্রোগ্রাম, কি করে কম্পিউটার বুঝবে বা ডিভাইস কি করে বুঝবে যে এক্স ভ্যালুটাই এর ভ্যালু। ওই কারণে যখন আমরা ফাংশনটা এখন উপরে এখন কল করব, তখন তোমাদের বুঝতে পারবে যে আমরা কিভাবে কি কল করছি। ওকে, সেটা আমরা পরবর্তীকালে দেখছি। তো আমরা কি লিখলাম, ইন সাম ব্র্যাকেটের ভেতরে যে ভ্যারিয়েবলটা পাস হবে তার পাসিং ভ্যারিয়েবলসের ডেটা টাইপ উইথ ভ্যারিয়েবল নেম, কমা দিয়ে আমাদের আরেকটা ভ্যারিয়েবল পাস হবে, কারণ দুটো ভ্যারিয়েবল পাস হবে না, কারণ দুটো ভ্যারিয়েবলের সাম করতে হবে আমাদের। তো সেকেন্ড ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি, সেটাও ইন, আর তার নাম দিলাম আমি বি। ওকে, এবার তারপরে আমাদের কি থাকবে, কার্লি ব্র্যাকেটের ভেতরে আমাদের লজিক্যাল সেকশন। তো এই ফাংশনটা আমরা লিখে ফেললাম, এর ডেফিনেশন কমপ্লিট। আমাদের কি তাহলে কি করতে হবে, সাম ফাংশন হচ্ছে মেন ফাংশন এক্সেপ্টেড, তো তোমার ইউজার ডিফাইন্ড ফাংশন, তাই জন্য আমি কি বলেছিলাম, এর ফাংশন ডিক্লারেশন করাটাও ইম্পর্টেন্ট। তো এই ফাংশন ডিক্লারেশনটা হবে কোথায়, ফাংশন ডিক্লারেশন করতে হবে মেন ফাংশনের ওপরে। তো মেন ফাংশন ডিক্লারেশন করে সেটা আমরা দেখে নিই, জেনারেলাইজ টাইপের রিটার্ন টাইপ লিখতে হবে, ফাংশন নেম লিখতে হবে, আর ডেটা টাইপ অফ পাসিং ভ্যারিয়েবলস লিখলেই হবে। ঠিক আছে, আর তার সবার শেষে মনে রাখতে হবে যে ফাংশন যেহেতু এখানে ডিক্লারেশন হচ্ছে, তাই আমাদের সেমিকোলন দেয়া মাস্ট অ্যাট লাস্ট। তো আমরা এখানে কি লিখবো, ইন্ট রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম সাম, ব্র্যাকেটের ভেতরে দুটো ইন্টিজার ভ্যালু পাস হচ্ছে, তো আমি কি করলাম, দুটোর ডেটা টাইপের দিয়ে দিই ইন্ট, কমা দিয়ে ইন্ট, আর ব্র্যাকেটের বাইরে আমরা এন্ড অফ লাইন হিসেবে সেমিকোলন দিয়ে আমরা লিখে দিলাম, লাইনটাকে শেষ করলাম। এই হলো আমাদের ফাংশন ডিক্লারেশন। তোমাদের সুবিধার জন্য আমি কমেন্ট লাইনে লিখে রাখছি ডিক্লারেশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমাদের কি করতে হবে, আমাদেরকে এই এক্স আর ওয়াই মেন ফাংশনের ভেতর যে এক্স আর ওয়াই বলে দুটো ভ্যালু আমরা নিয়ে রেখেছি, সেই ভ্যালুগুলোকে আমরা কি করছি, আমরা তো আর মেন ফাংশনের মধ্যে সামটা করছি না, আমাদের কি হচ্ছে, আমরা সাম বলে একটা আলাদা ফাংশন বানিয়েছি যার ভেতরে আমরা অপারেশনটা করবো, সাম অপারেশনটা। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সাম ফাংশনটার ভেতরে এক্স আর ওয়াই এর ভ্যালু দুটোকে তো পাস করাতে হবে। তো আমরা কিভাবে সেটা পাস করাবো, তার জন্য আমরা কি করবো, আমরা সাম ফাংশনকে কল করব। তার জন্য আমরা কি লিখবো, সাম ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ওয়াইডের ভেতরে আমরা লিখে দেবো এক্স কমা দিয়ে ওয়াই। ওকে, সাম এক্স কমা দিয়ে ওয়াই। এখানে যে এক্স ভ্যালুটা রয়েছে এটা এখন কি হবে, সেটা এখন ইন্টিজার যে এ বলে যে ভ্যারিয়েবলটা রয়েছে তার মধ্যে এক্স এর ভ্যালুটা পাস হয়ে যাবে, আর ওয়াই বলে যে ভ্যারিয়েবলটা রয়েছে তার মধ্যে স্টোর হওয়া ভ্যালু সেটা বি নামে, সাম ফাংশনে বি নামে ভ্যারিয়েবলস এর মধ্যে স্টোর হয়ে যাবে। যদি আমরা এখানে এক্স কমা না করে, ওয়াই না করে যদি ওয়াই কমা এক্স করতাম, তাহলে কি হতো না, তখন ওয়াই ভ্যারিয়েবলে থাকা স্টোর ভ্যালু সেটা এ নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যেত, আর এক্স নামে যে ভ্যারিয়েবলটা রয়েছে সেটা বি নামে এক্স নামে ভ্যারিয়েবলের ভেতরে যে স্টোর ভ্যালু সেটা বি নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যেত। আশা করি তোমরা এটা বুঝে গেছো, বুঝতে পেরেছো। তো এবার আমাদের খেয়াল রাখতে হবে যে ফাংশন তো কল হলো, কিন্তু ফাংশন রিটার্ন টাইপ কি, ফাংশন রিটার্ন টাইপ ইন্ট, তাই না? তো এই ফাংশনটা নিশ্চয়ই কিছু না কিছু একটা রিটার্ন করবে ইন্টিজার ভ্যালু, তো সেই ইন্টিজার ভ্যালুকে হোল্ড করাতে হবে তো কোনো না কোনো ভ্যারিয়েবলে, হ্যাঁ কি না? কারণ ফাংশন তো ও কোনো একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু, কারণ আমরা রিটার্ন টাইপ হিসেবে ইন্ট দিয়েছি, মানে কোনো না কোনো ভ্যালুকে তো রিটার্ন করবে মেন ফাংশন।
তাই না? তো সেই ইন্টিজার ভ্যালুটাকে হোল্ড করতে গেলে মেইন ফাংশনে তো একটা ইন্টিজার ভ্যারিয়েবল থাকা দরকার যার মধ্যে ভ্যালুটা স্টোর হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এখানে লিখে দেবো z ইকুয়ালস টু সাম অফ x, y সেমিকোলন। ওকে, কারণ আমি বলেছিলাম যে ইকুয়ালস এর রাইট সাইডে থাকা যে কোনো অপারেশনে যে রেজাল্ট হবে তার ভ্যালুটা বা তার আউটকামসটা ইকুয়ালস এর লেফট সাইডে থাকা ভ্যারিয়েবলস এর মধ্যে সবসময় পাস হয়ে যায় বা স্টোর হয়ে যায়। ওকে, তো তেমনই সাম অফ এক্স ওয়াই মানে হচ্ছে এই ফাংশন থেকে যে আউটকামসটা আসবে বা যে ইন্টারভ্যালুটা রিটার্ন হবে মেন ফাংশনে, সেটা জেড নামে এখন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। আর তারপরের লাইনে তো আমরা দেখতেই পাচ্ছি রেজাল্টটা কি হবে। তো আমরা চলে আসি কি এবার সামের ভেতরে কি লজিক্যাল সেকশন লিখবো। তো আমাকে এখানে কি করতে হবে, আমরা এখানে দুটো ভ্যালু এ আর বি নামে দুটো ভ্যারিয়েবলে স্টোর অলরেডি হয়েই আছে। আমি কি করব, আমি জাস্ট একটা ভ্যারিয়েবল আমরা এক্সট্রা ডিক্লেয়ার করে নেবো সবার ফার্স্ট সামের ভেতরে। তো আমরা কি করি, ভ্যালু ডিক্লেয়ার করবো, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে ইন্ট সি নামে একটা ভ্যারিয়েবল আমি এখানে সাম ফাংশনের ভেতর ডিক্লেয়ার করে নিলাম। ওকে, এইগুলোকে বলা হয়ে থাকে লোকাল ডিক্লারেশন, মানে ফাংশনের ভেতরে এই সি নামে ভ্যারিয়েবলটা অস্তিত্ব রয়েছে, ফাংশনের বাইরে কিন্তু এর অস্তিত্ব নেই। তেমনি এক্স ওয়াই জেড এই যে ভ্যারিয়েবলগুলো রয়েছে, সেই ভ্যারিয়েবলগুলো শুধুমাত্র মেন ফাংশনের ভেতরেই অস্তিত্ব রয়েছে। তো আমরা এই ধরনের ডিক্লারেশনকে কি বলে থাকবো, এই ধরনের ডিক্লারেশনগুলোকে আমরা বলে থাকবো লোকাল লোকাল ডিক্লারেশন। ওকে, যদি আমরা এই ভ্যারিয়েবলগুলো ডিক্লারেশনগুলোকে যদি আমরা মেন ফাংশনের বাইরে করতাম, তাহলে আমরা এই জিনিসগুলোকে নাম রাখতাম গ্লোবাল ডিক্লারেশন বা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন। ওকে, মানে যদি আমরা মেন ফাংশনের বাইরে যদি আমরা ডিক্লেয়ার করে থাকি কোনো ভ্যারিয়েবলের নাম, মানে আমরা তো এখানে যদি আমরা লিখে রাখি ইন্ট এ বি সি নামে কোনো ভ্যারিয়েবল বা বি সি ডি, এই দুটো ভ্যারিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করে রাখতাম, তাহলে কি হতো, এবিসি বিসিডি যে কোনো ফাংশনের জন্যই অ্যাভেলেবেল থাকতো, মানে কোনো রকম ফাংশনের ভেতরে এদের কোনো সীমাবদ্ধতা থাকতো না। তো যার জন্য এই ধরনের ডিক্লারেশনকে আমরা বলতে রাখতাম, তখন তখন আমরা বলে রাখতাম এই ধরনের ডিক্লারেশনকে কি না, গ্লোবাল ডিক্লারেশন। ওকে, তোমাদের সুবিধার্থে লিখে রাখি এটা গ্লোবাল ডিক্লারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমরা এখন কি করছি না, আমরা এখন লোকাল ডিক্লারেশনে ভ্যারিয়েবলে করেছি। তো আমাদের সি ভ্যালুটা শুধুমাত্র সাম ফাংশনের ভেতরেই অস্তিত্ব রয়েছে। তো আমরা সি এর মধ্যে কি রাখবো না, সি এর মধ্যে আমরা এ প্লাস বি মানে এ আর বি দুটো ভ্যালু বা দুটো ভ্যারিয়েবল সামের সামটা যে সাম করার পর যে রেজাল্ট আসবে সেটাকে আমরা স্টোর করব। তো আমরা কি লিখবো, সি ইকুয়ালস টু এ প্লাস বি সেমিকোলন। ওকে, আর কি করব, আর আমরা রিটার্ন সি করে দেবো। তাতে কি হবে না, সাম ফাংশনটাকে যে ইন্টিজার ভ্যালুটা রিটার্ন হওয়ার কথা ছিল সেটাকে আমরা রিটার্ন করে দিলাম শুধুমাত্র এই কমান্ডের মধ্যে দিয়ে। রিটার্ন সি করে দেওয়া মানে সি এর মধ্যে যে ভ্যালুটা স্টোর হয়ে রয়েছে সেটা পাস হয়ে যাবে মেন ফাংশনে, আর মেন ফাংশন আসার পর সেটা কোথায় স্টোর হবে, সেটা স্টোর হবে জেড ভ্যারিয়েবলে। তো জেড ভ্যারিয়েবলে স্টোর হওয়ার পর আমরা এখানে প্রিন্টএফ এর মাধ্যমে ইজিলি ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তারপর তো রিটার্ন জিরো তোমরা জানি কি কেন করেছে। চলো আমরা এবার এইটাকে সেভ করি, প্রোগ্রামটাকে আমরা সেভ করে নিয়েছি। নেক্সট আমরা কম্পাইল করব, করে চেক করে নিই এরর ওয়ার্নিংস আছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এরর 0 ওয়ার্নিং 0। ওকে, নেক্সট আমরা রান করতে শুরু করলাম। দেখো এখানে কিন্তু এন্টার ফার্স্ট নাম আমাদের থেকে চেয়ে নিয়েছে। তো আমরা এবার দেবো -10, একটু আলাদা দিয়ে দেখি, ঠিক আছে, -10 দিয়ে দেখলাম, এন্টার করলাম, এন্টার সেকেন্ড নাম্বার। তোমরা চাইছো কি +30 নাকি +7, +7 হয়ে থাকুক, ঠিক আছে, +7। তো আমরা জানি কি যে -10 আর +7 করলে তার অ্যান্সার হওয়া কত কত -3। তো আমরা দেখি -3 আমাদের অ্যান্সার এসছে কি আসলে, তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে কত ইজিলি, একদম ইজিলি তোমরা আজকে একটা সি প্রোগ্রামিং করে ফেললে। কি মজা লাগছে না? রেজাল্ট ইজ -3। ভুল আসছে কিছু? ভুল তো আসছে না। তাহলে দেখো তোমরা কত সহজে একটা সি প্রোগ্রামিং শিখে গেলে। তার জন্য তোমাদের কিছু করতে হলো, কিছু প্রোগ্রামিং বলতে যে একটা লোড পরে তোমরা যে ভাবো যে কত না কি না কি অনেক ভারী জিনিস কিছু হয়তো হবে, সেরকম কিছু তোমাদের মনে হলো? কত সহজে তোমরা একটা সি প্রোগ্রামিং করে ফেললে না, বেসিক সি প্রোগ্রামিং। তো এইভাবেই একটা মানে কিছু 4-5টা জিনিসের কথা মাথায় রাখলেই আমরা খুব সহজেই সি প্রোগ্রামিং আমরা লিখে ফেলতেই পারি। তো আমরা এখানে কি করলাম, প্রোগ্রাম করার সময় কি দেখলাম, কি করে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়, কি করে ফাংশন ডিক্লেয়ার করতে হয়,
গ্লোবাল ডিক্লারেশন আমরা কাকে বলবো, আর লোকাল ভ্যারিয়েবল ডিক্লারেশন আমরা কাকে বলবো। ওকে, তারপর ফাংশন ডিফাইন কি করে করতে হয়, আর যদি মেন ফাংশন বাদ দিয়ে বাকি যদি অন্য কোনো ইউজার ডিফাইন ফাংশন যদি আমরা লিখে থাকি তাহলে সেটাকে কিভাবে লিখবো, তার ডিক্লারেশনটা কোথায় করব, এটা আমরা আজকে দেখে নিলাম। তো তোমরা বাড়িতে তোমাদের জন্য আরো কি দুটো প্রোগ্রাম আমি দেবো, সেগুলো তোমরা অনলাইন কম্পাইলার হোক বা তোমরা টার্বোসি ইনস্টল করে হোক বা ডেভসি প্লাস প্লাস আইডি ইউজ করতেই পারো। সেখানে তোমরা এই ধরনের আমার যে বাড়িতে তোমাদের জন্য যে দুটো প্রোগ্রামিং দেবো সেগুলো প্র্যাকটিস করে তোমরা কিছু আম, মজাদার কিছু ইন্টারেস্ট পেলেও পেতে পারো। তো চলো আমরা দেখে নিই আমরা আমাদের আজ হোম টাস্ক কি দিই। তোমাদের যেটা বাড়িতে দুটো হোম টাস্ক থাকবে সেই দুটো হলো, এক, রাইট আ প্রোগ্রাম টু সাম all numbers between 1 to 10, okay, inclusive, both inclusive মানে তোমাদের 1 আর 10 এই দুটো সংখ্যাকেও ধরতে হবে। ওকে, তো 1 থেকে 10 এর মধ্যে কোনো নাম্বারকে 10টা যত নাম্বার আছে সেগুলো সবকটা সাম করে বা কি করে তোমরা সেগুলোকে যোগ করবে, ঠিক আছে, তার রেজাল্ট কত আসে সেটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। ওকে, আর নেক্সট যেটা তোমরা করবে সেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু multiplication to get multiplication of all odd numbers between 1 to 20, both inclusive। কেমন? তো এই হচ্ছে তোমাদের বাড়ি হোম টাস্ক, তোমরা দেখতেই পাচ্ছ। এক হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু সাম অফ অল নাম্বারস বিটুইন 1 to 10 বোথ ইনক্লুসিভ। সেকেন্ড হচ্ছে, সরি আমি এটা শর্ট ফর্মে লিখে ফেলেছি। তো সেকেন্ড হচ্ছে তোমাদের জন্য রাইট এ প্রোগ্রাম টু গেট মাল্টিপ্লিকেশন অফ অল অড নাম্বারস বিটুইন 1 to 20 বোথ ইনক্লুসিভ। তো এই হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে। তোমরা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো বা আমার মতো তোমাদের যদি ভালো লাগে দেবসি প্লাস প্লাস কে তা দেবসি প্লাস প্লাস আইডি ইউজ করতে বা টার্বোসি প্লাস কম্পাইলার তোমরা ইউজ করতে পারো। যা খুশি করে তোমরা ইউজ করে তোমরা এইভাবে তোমরা বাড়িতে এই প্রোগ্রামিং জিনিসটাকে একটু চর্চা করতে থাকো বা একটু প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমরা এই জিনিসটা নিয়ে একটু বেশি করে কমফর্টেবল হতে থাকো। তো আজ এইটুকুই, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের এই সি প্রোগ্রামিং নিয়ে তোমাদের ইন্টারেস্ট আরো আমরা বাড়াতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা গাইজ।